কোলেস্ট্রল 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 এই কোলেস্ট্রল বা চর্বি কিন্তু অনেকেই কিন্তু আমরা এখন অতি পরিচিত, কারণ আমাদের ফ্যামিলিতেই অনেকে আছে ডায়াবেটিসের রোগী, আমাদের অনেকেরই আছে হার্টের রোগী, আবার উচ্চ রক্তচাপ। আমাদের জানি আমাদের শরীরে যে কোলেস্ট্রল বা চর্বি থাকে মূলত 4 ধরনের। টোটাল কোলেস্ট্রল, যার মাত্রা থাকা উচিত 200 মিলিগ্রাম পার ডিএলের নিচে। এলডিএল বা ব্যাড কোলেস্ট্রল, সেটার মাত্রা থাকা উচিত আইডিয়ালি 100 মিলিগ্রাম পার ডিএলের নিচে। এবং এইচডিএল বা গুড কোলেস্ট্রল, যার মাত্রা থাকা উচিত 40 মিলিগ্রাম পার ডিএলের উপরে। এবং লাস্টে হচ্ছে ট্রাইগ্লিসারাইড, যার মাত্রা থাকা উচিত 150 মিলিগ্রাম পার ডিএলের নিচে। তো এলডিএলকে বলা হয় মূলত ব্যাড কোলেস্ট্রল এবং এইচডিএলকে বলা হয় গুড কোলেস্ট্রল। কেন ব্যাড কোলেস্ট্রল? কারণ এরা লিভার থেকে সরাসরি কোলেস্ট্রল নিয়ে রক্তনালীতে জমাট বেঁধে দেয়। রক্তনালীতে কোলেস্ট্রল প্লাক জমা হয়ে অ্যাথেরোস্ক্লেরোসিস মাধ্যমে শুরু হয়ে দেখা দেয় হচ্ছে হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনি বিকল হয়ে যাওয়া, পায়ে রক্তনালীতে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ। তো আসলে কোলেস্ট্রলের যে আমাদের মাত্রাটা বেড়ে যাচ্ছে কিনা সেটা কীভাবে বুঝবো? অনেক সময় বাইরে থেকে তো বোঝা যাবে না, কারণ এটা ব্লাডে থাকে। সো ব্লাডে কোলেস্ট্রল লেভেলটাই চেক করতে হবে, বলা হয় যে লিপিড প্রোফাইল টেস্ট। তবে অনেক সময় আমরা বুঝতে পারি আমাদের এই যে চোখের এই যে চারিদিকে এইখানে হাতের উপরে বা পিছনের দিকে অনেক সময় কোলেস্ট্রল প্লাক জমা হয়ে জ্যানথেলিজমা নামক একটা, আমরা ডক্টর যারা আছি বা অনেকেই যারা আছে ফ্যামিলিতে যদি কোলেস্ট্রল আধিক্য থাকে তাহলে কিন্তু এই সাইনগুলো দেখে বুঝতে পারি। আমরা জেনে নিই যে যেসব খাবারে বেশি কোলেস্ট্রল থাকে, যেমন গরুর মাংস, খাসির মাংস, লাল মাংস যেগুলো, সেখানে প্রচুর কোলেস্ট্রল থাকে। অর্গান মিট যেগুলো গিলা, কলিজা, মগজ, সেখানে থাকে। চামড়া, মুরগির চামড়া কিন্তু অনেকে খুবই ফেভারিট, কিন্তু এখানে প্রচুর কোলেস্ট্রল থাকে। তারপর হচ্ছে তেলে ভাজা খাবার, ডিপ ফ্রাই করে যেসব খাবার বাচ্চারা পছন্দ করে, ধরুন চিকেন ফ্রাই, চিকেন ব্রোস্ট, বিভিন্ন ধরনের ফাস্ট ফুড, এগুলোতে প্রচুর কোলেস্ট্রল থাকে। আবার প্রসেস ফুড, বিভিন্ন সসেজ, তারপরে হচ্ছে ধরেন যে প্রসেসিং ফুডগুলো থাকে সেখানে কিন্তু যেমন সল্টও থাকে, প্রচুর কোলেস্ট্রলও থাকে। আবার বেকারির যে খাবারগুলো, কুকিজ আইটেমগুলো, সেগুলো কিন্তু যদিও কার্বোহাইড্রেট কিন্তু লিভারে যে কনভার্ট হয়ে যায় ফ্যাটে। আমাদের কিন্তু বডিতে লিভার হচ্ছে একটা মেন অর্গান, যেটা বিভিন্ন খাবার থেকে এটা চর্বি তৈরি করে থাকে বা কোলেস্ট্রল তৈরি করে থাকে। তো পরোক্ষভাবে যদি আপনি দেখেন যে ভাত বেশি খাচ্ছেন বা বিভিন্ন ধরনের খাবার খাচ্ছেন, সেগুলো কিন্তু লিভারে যে কোলেস্ট্রল তৈরি করে। তো খাবারের ক্ষেত্রে আসলে কি খাচ্ছেন, কতটুকু খাচ্ছেন এবং কখন খাচ্ছেন সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আপনার খাবার খেতে হবে আপনি কি কাজ করছেন তাদের উপর, সেটার উপর ডিপেন্ড করে। তাহলে কিন্তু আপনার যেমন শারীরিক একটা ভারসাম্যতা থাকবে, ওজন বাড়বে না, কোলেস্ট্রলও কিন্তু নর্মাল থাকবে। এখন ধরেন যে আপনার কোলেস্ট্রল লেভেল আপনার ধরেন যে আছে 150 মিলিগ্রাম পার ডিএল, এটা এলডিএল লেভেল। আপনি কি ওষুধ খাবেন? এবং ওষুধ খেলে কি সারা জীবন খেতে হবে বা কখন আপনি ওষুধ খাবেন? এটা আসলে নির্ভর করে আপনার সামগ্রিক স্বাস্থ্যের উপর। আপনার কোলেস্ট্রলের সাথে আপনার উচ্চ রক্তচাপ আছে কিনা, আপনার ডায়াবেটিস আছে কিনা, আপনার হার্টের রোগ আছে কিনা, হার্টের রক্তনালীর যেটা রোগ, অথবা হার্টের রিং পরানো আছে কিনা, আপনার স্ট্রোক করছেন কিনা এবং ফ্যামিলিতে হার্টের রোগ আছে কিনা। যদি আপনার হার্টের রোগ থাকে তাহলে কিন্তু আপনার কোলেস্ট্রল ওষুধ খেতে হবে। যদি আপনার ডায়াবেটিস থাকে, বয়স 40-এর বেশি হয়, অবশ্যই কোলেস্ট্রল ওষুধ খাওয়া ভালো। আবার হার্টের যদি রিং পরানো থাকে, সারা জীবন কোলেস্ট্রল ওষুধ খেতে হবে। বলা হয়ে থাকে যে এলডিএল বা ব্যাড কোলেস্ট্রল যত কম তত ভালো। বর্তমানে যে গাইডলাইনগুলো আছে বলছে যে হার্টের রোগ থাকলে 55 মানে 55-এর নিচে থাকতে পারলে সবচেয়ে বেস্ট, যদিও রাখা এটা কঠিন। এখন আমরা জেনে নিব যে কীভাবে কোলেস্ট্রল কমানো যায়। আমরা আগেই বলেছি যে একটা স্বাস্থ্যকর অভ্যাস থাকবে, যেসব খাবারে কোলেস্ট্রল থাকে সেগুলো অ্যাভয়েড করতে হবে, এবং প্রচুর ফাইবার জাতীয় খাবার, যেমন যে গোটা শস্য জাতীয় খাবার, সালাদ খাবো, টক দই খাবো, ফ্রুটস খাবো, ঠিক আছে? এই খাবারগুলো আমরা নিয়মিতভাবে খাওয়ার চেষ্টা করব আর কি। 2 নম্বর হচ্ছে আমাদের এক্সারসাইজ করব। এক্সারসাইজ করলে যেমন আমাদের শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, ব্লাডের যে গুড কোলেস্ট্রল সেটাও কিন্তু বেড়ে যাবে। গুড কোলেস্ট্রল বেড়ে যায় এবং ব্যাড কোলেস্ট্রলটা কমে যায় এক্সারসাইজ করলে। তারপরে হচ্ছে আমাদের অনেক সময় এই স্বাস্থ্যকর জীবনযাপন পাশাপাশি আমাদের ওষুধের প্রয়োজন হয়। বিভিন্ন ধরনের ওষুধ আছে, সবচেয়ে ভালো হচ্ছে স্ট্যাটিন
রোসুভাস্ট্যাটিন, ব্যাটোভাস্ট্যাটিন, এটা আসলে কোন ওষুধটা দিতে হবে বা কোন ওষুধটা আপনার জন্য দরকার সেই ওষুধটা আপনার ডক্টর ডিটারমিন করবে। এবং অনেক সময় কোলেস্ট্রল বৃদ্ধির কিন্তু কিছু হরমোনাল কারণ থাকে, যেমন থাইরয়েডের রোগের সাথে থাকে, তারপরে কিডনি রোগের সাথে থাকে, ডায়াবেটিস হলে থাকে, আবার ওজন বৃদ্ধি পেলেও কোলেস্ট্রল থাকে। আন্ডারলাইং যে কারণগুলো আমরা আইডেন্টিফাই করি যে আপনার এই হরমোনের জন্য হচ্ছে, সেটা ট্রিটমেন্টও কিন্তু করলে কোলেস্ট্রলে কিন্তু ওষুধ একসময় খাওয়া লাগে না। তবে কিছু কিছু জায়গায় ওষুধ মানে কোলেস্ট্রল ওষুধ সারা জীবন খাওয়া লাগে যদি আপনার স্ট্রোক করে যায়, যদি আপনার হার্ট অ্যাটাক হয়ে যায় বা হার্টের রোগ থাকে। এই দুইটা ক্ষেত্রে কিন্তু আপনার সারা জীবন কোলেস্ট্রল ওষুধ খেতে হয়। অনেক সময় আমরা বাদ দিই, বিভিন্ন যদি সাইড ইফেক্ট হয়, কোলেস্ট্রল ওষুধ খেলে অনেক সময় শরীর ব্যথা করে, মায়ালজিয়া হয়, অনেক সময় লিভারের একটু এনজাইম বেড়ে যায়, সেই ক্ষেত্রে আমরা মানে কিছু টেস্ট করি, সিপিকে টেস্ট বা এইচজিপিটি টেস্ট করলে টেম্পোরারি হয়তো বন্ধ রেখে এবং ব্রান্ড চেস করে আসলে অন্য ওষুধ দেওয়া লাগে। অনেকের বিভিন্ন কারণে কোলেস্ট্রল বেড়ে যাবে, তবে একটা সুস্থ মানুষেরও কিন্তু কোলেস্ট্রল জানার অধিকার আছে। কোলেস্ট্রল যেহেতু একটা নীরবে নিভৃতে থাকে, এটা অনেক ধরনের জটিলতা তৈরি করে। আমরা বলেছি হার্ট অ্যাটাক, স্ট্রোক সহ হঠাৎ মৃত্যুও করতে পারে। তাহলে কিন্তু আপনার যে রুটিন যে আমরা এক্সিকিউটিভ চেক আপ করি, সেখানে কিন্তু কোলেস্ট্রল কিন্তু পরিমাপ করতে বলি। আর এই কোলেস্ট্রলে পরিমাপ করলে কিন্তু আপনার অ্যাজ এ হোল আপনার একটা বডির সম্বন্ধে কিন্তু আপনার কোলেস্ট্রল কত আছে, আপনার হার্টের ঝুঁকি, হৃদরোগের ঝুঁকি কত আছে সেটাও কিন্তু বুঝতে পারি। সবাই আমার মনে হয় যে যাতে ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ আছে বা হার্টের ঝুঁকি আছে অথবা ফ্যামিলিতে হার্টের রোগ আছে, আপনার কোলেস্ট্রল পরিমাপ করুন, আপনার ঝুঁকি জানুন এবং স্বাস্থ্যকর জীবনযাপন মেনে চলুন। কোলেস্ট্রল রিচ ফুডগুলো অ্যাভয়েড করুন, একটা ভালো খাবার দাবার হ্যাবিট বিল্ড আপ করুন, ভালো থাকুন।